আচ্ছা, তাহলে আজকে আমরা ব্রায়োনিয়া শুরু করছি। সরাসরি রুট অফ দ্য জুস, গাছের শিকড় থেকে টিংচার তৈরি হয়েছে এবং সেই টিংচার থেকে ডাইলেশন তৈরি হয়েছে। আমরা পুরো ব্রায়োনিয়াকে যদি দেখি তাহলে এর মেন্টালি, ফিজিক্যালি সব কিছু দেখে বলতে হয় একটা বিশাল বড় ওষুধ। ছোট করে দেখার কোনো কারণ নেই, বিশাল বড় ওষুধ। ক্লিনিক্যালি আমরা আমাদের চেম্বারে প্র্যাকটিসে মেডিসিন অ্যাভেলেবেল থাকলেও এর ব্যবহারটা খুব বেশি হয় না। ক্লিনিক্যালি আমরা যে কয়েকটা পয়েন্টের উপরে ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাশি, ব্যথা, কনস্টিপেশন এবং অটিজম বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটাকে মেন্টালি ব্যবহার করে থাকি। আমরা যদি এর প্রয়োজনীয়তার দিকে তাকাই যে ব্রায়োনিয়া এইখানে আমাদেরকে ব্যবহার করতেই হবে, যেটাকে আমরা এসেনশিয়ালিটি বলি, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের মধ্যে আসে, excessive dryness of mucous membranes of entire the body or whole alimentary canal। আমাদের অ্যানিমালটারি ক্যানেল সহ এন্টায়ারটা বডি, ইন্টারনাল সমস্ত কিছুতেই আমরা ড্রাইনেস পাব। এই ড্রাইনেসটা এতটা প্রকট, এটা স্কিনের ওপর পর্যন্ত চলে আসে, ড্রাই হয়ে থাকে। এই ড্রাইনেস থেকে চুলকানিও আসতে পারে বা চুলকায়। অ্যাজ এ রেজাল্ট এই ড্রাইনেস থেকে যেটা হচ্ছে, রোগীর মধ্যে লিকুইডের শর্ট হয়, পানির শর্ট হয়, ফলে রোগীর প্রচুর পানির পিপাসা থাকে। গ্রেট থার্স্ট ফ্রম লার্জ কোয়ান্টিটি অ্যাট লং ইন্টারভেলস। দীর্ঘ সময়ের ব্যবধানে প্রচুর পরিমাণে পানির পিপাসা। পায়খানা শক্ত, ড্রাই, হার্ড অ্যান্ড লাইক অ্যাজ ইফ বার্ন, যেন আগুনে পুড়ে যেমনটা হয় ঠিক তেমন। আমরা আবহাওয়াগত দিক থেকে যদি দেখি, রুগীরা সাধারণত জেনারেলি যে কমপ্লেন্সগুলো নিয়ে আসে, হোয়েন ওয়ার্ম ওয়েদার সুইচ আফটার কোল্ড এজ, গরম থেকে ঠান্ডা শুরু হলো সেই সময়টায়, দিনের বেলাটা প্রচুর গরম, রাতের বেলাটা প্রচুর ঠান্ডা, এবং এই ঠান্ডা যত ধরনের খাবার আছে, ঠান্ডা বাতাস আছে, এক্সপোজার টু ড্রাফট অফ কোল্ড এয়ার, সেখান থেকে যত রোগের উৎপত্তি, খাবার দাবারের মধ্যে লাইক কোল্ড ড্রিঙ্কস, লাইক আইসক্রিম, লাইক কোল্ড ফুডস, এখান থেকে যত রোগের উৎপত্তি। রোগী প্রচণ্ড রাগী, ফ্রম অ্যানিমোশন, যে কোনো নড়াচড়ায় কষ্ট, এবং কমপ্লিটলি রেস্ট অ্যান্ড প্রেশারে রোগীর যাবতীয় কষ্ট আরাম। এই কয়েকটা কথা যদি কোনো রোগের মধ্যে, রোগে আক্রান্ত রোগীর মধ্যে যদি থেকে থাকে, সেটাই হলো ব্রায়োনিয়া। আপনি যদি এতটুকুই জেনে থাকেন ব্রায়োনিয়া সম্পর্কে, বাস হয়ে গেছে, আর কিছু লাগে না। এখন এই এসেনশিয়ালিটিটা আপনাকে প্রত্যেকটা রোগীর মধ্যে খুঁজে পেতে হবে, পেলেই কাজ। আমরা ক্লিনিক্যালি কয়েকটা পয়েন্ট বললাম: কাশি, কনস্টিপেশন, মেন্টালি যারা অটিস্টিক আছে, মেন্টাল সিমটমস রিলেটেড, জ্বর, ঠান্ডা লাগা, এগুলাতে হর হামেশাই আমরা ব্রায়োনিয়াকে ব্যবহার করতে পারি। এছাড়াও ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রোগীর স্টমাকের মধ্যে ব্যথা হবে, পেন ইন স্টমাক, খাওয়ার পরে আফটার ইটিং। মাসিক ভ্যারিয়াস মিনিস্ট্রেশন, এবং যখনই মাসিকের সময় আসে ওই দিনটায়, যেই দিনটাই শুরু হবে ওই দিনই রোগীর নাক থেকে ঝরঝর করে রক্ত পড়বে।
notch, bleed when means should appear. ম্যাস্টাইটিসের জন্য ব্যবহার করতে পারি। আমি আমার চেম্বারে অ্যানজাইনা প্যাক্টোরিসের ক্ষেত্রে বেলেডোনা মাদার টিংচার ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়াও কিছু মা বোন আমাদের কাছে আসে তাদের চুলের সমস্যা নিয়ে। চুলে যতই সাবান দেখ, শ্যাম্পু দেখ, চুলের ট্রিটমেন্ট করুক, এই পার্লার ওই পার্লার, এই মনীষী সেই মনীষী, কিন্তু চুলের মধ্যে কেমন জানি একটা চর্বি ভাব, ওয়েলি ভাব, সেটা কিছুতেই যায় না। বেলেডোনা মাদার যদি ভালো তেলের সঙ্গে মিক্সড করে ওটা চুলে দেয় তো চুলটা তখন ক্লিয়ার হয়ে যায়। এই হলো ক্লিনিক্যাল কথা। যে পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমরা ব্রায়োনিয়াকে খুব ব্যবহার করি, তার মধ্যে ব্রায়োনিয়া ঠান্ডা খাবার বা পানি গ্রহণ করার পর যে কোনো রোগ হোক আমরা অ্যাকোনাইট চিন্তা করি, কিন্তু যেহেতু কমপ্লেন্সটাই শুরু হচ্ছে আফটার টেকিং কোল্ড ড্রিঙ্কস অর ফুডের পর থেকে, আমরা অ্যাকোনাইটকে চিন্তা না করে অভিজ্ঞরা ব্রায়োনিয়াকে প্রেসক্রিপশন করি, লাইক আর্সেনিক অ্যালবাম অ্যাকোনাইট। এখন ঠান্ডা, এই ঠান্ডা আবহাওয়ার ফলে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। বাড়িতে হিটার চালিয়ে থাকছি, সকালবেলা ঠান্ডায় কাজে বের হতেই হচ্ছে, চেম্বারে যেতেই হচ্ছে। বাড়িতে হিটার থাই লাগিয়ে ঘরকে গরম করে বাচ্চা নিয়ে থাকতেছি, কিন্তু সকালবেলা সে বাচ্চাকে ঠান্ডার মধ্যে স্কুলে নিয়ে যেতেই হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, from exposure to damp or cold air, বাচ্চার জ্বর চলে আসলো, নাক দিয়ে পানি পড়তে লাগলো। আমরা অ্যাকোনাইটের পরে ব্রায়োনিয়াকে প্রেসক্রিপশন করবই, রোগী ভালো হবেই, কোনো কথা নেই। অ্যাকোনাইটের পরে ব্রায়োনিয়াকে প্রেসক্রিপশন করব, রোগী ভালো হবে। রিউম্যাটিক ডায়াথেসিসের ক্ষেত্রেও ব্রায়োনিয়া বেশ ভালো কাজ করে। বেলিয়াস টেন্ডেন্সি, ইরিটেবিলিটি এবং ইনক্লিনিং টু অ্যাঙ্গার, আমরা নিশ্চিন্তে মেন্টালি এই দিক থেকে রিউম্যাটিক ডায়াথেসিসের এই বিলিয়াস টেন্ডেন্সি, ইরিটেবিলিটি এবং রাগ যেখানেই পাবো, সেখানে ক্যামোমিলা সহ, নাক্স মস্কেটা সহ, ভোম সহ আরও যতগুলো ওষুধ আছে, ট্যারেন্টুলা সহ, তার আগেও ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারি। ইউজুয়ালি আমরা এদের দিকে যদি তাকাই, এদের যদি কমপ্লেক্সানটা যদি দেখি, তাহলে দেখব তারা কিছুটা কালো ধরনের, ক্যালকেরিয়ার মতোই বলবো না, কিন্তু ওই ধার্সের ফাইবার যুক্ত, একটু মোটা সোটা, কিন্তু পানির পিপাসা থাকবে এবং লার্জ কোয়ান্টিটিতে পানি খাওয়ার ইচ্ছা থাকবে। কোথাও কোথাও লার্জ কোয়ান্টিটিতে পানি না খেলেও তার পানি খাওয়ার ইচ্ছাটা আমরা পাবো। যেহেতু রিউম্যাটিক ডায়াথেসিস বলছি, ব্যথার ধর্ম নিয়ে যদি কথা বলি, তাহলে পেন আর টিয়ারিং ছিঁড়ে ফেললো, স্টিচিং সেলাই করে দিল, যত রাত হয় ওয়ার্স অ্যাট নাইট, যত রাত হয় ততই খারাপ হয়, যতই নড়াচড়া করে ততই খারাপ হয়। অ্যান্ড আর রিলিভস উইল অ্যাট রেস্ট, যখন সে সম্পূর্ণ রেস্টে চলে যাচ্ছে তখন তার সব কষ্ট ভালো হয়ে যাচ্ছে, উপশম পেয়ে যাচ্ছে। এদের মধ্যে কিছু ডেলিরিয়াম পেতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট ডেলিরিয়াম, ব্যবসা সংক্রান্ত বিষয়াদিগুলো নিয়ে, এবং
সেখান থেকেই desire to get out of bed, বিছান ছেড়ে চলে যেতে চায়, and go home, বাড়ি থেকেও চলে যেতে চায়। এই ধরনের ডেলিরিয়াম আমরা ব্রায়োনিয়ার মধ্যে দেখতে পাই, যেগুলো খুব প্রয়োজনীয়, আমরা কাজে লাগাইতে পারি। এই সিমটমসগুলো আমরা রোগীদের মধ্যে পাই, রোগীরা বলে। এদের মধ্যে আমরা ক্যাপ্রিসিয়াসনেস টেন্ডেন্সি পেতে পারি। ক্যাপ্রিসিয়াসনেস, চেঞ্জিং মুড, তার মনটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, মুডটা পরিবর্তন হচ্ছে, তার বিহেভিয়ারটা পরিবর্তন হচ্ছে, আনএক্সপেক্টেডলি তার মুডটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্যাপ্রিসিয়াসনেস আমরা পাব। এদের মধ্যে সব সময় ফিউচার নিয়ে কি হবে সেগুলোর দুশ্চিন্তা মারাত্মক লেভেলে পাব, গ্রেড 4। বাইরে গেলে কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু সে যতক্ষণ বাড়িতে আছে, রেস্টে আছে, একটা না একটা দুশ্চিন্তা তার মধ্যে লেগেই আছে। আপনি তার সঙ্গে অন্য কোনো খোশ মেজাজের গল্প করতেই পারেন। ধরুন আপনি আপনার বাড়ির গল্প করছেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কখন তার ব্যবসার গল্প শুরু করে দিয়েছে। তাদের মধ্যে আমরা ডিলিরিয়াম পেলাম, প্রলাপ। এই ডিলিরিয়ামটা পাবো আমরা বিজিনেস থেকে। বিজিনেস কি নিয়ে? বিজনেস নিয়ে। এরা খুব বেশি মানুষজন পছন্দ করে না, খুব বেশি মানুষজন পছন্দ করে না। লাইকোপোডিয়ামের মতো অচেনা অজানা মানুষদেরকে এদের পাশে চায় না। এদের মনের মধ্যে সব সময় কনফিউশন আমরা দেখতে পাই। লাইক মদ্যপানকৃত মানুষগুলো যেমন থাকে কনফিউশন, হেজিটেশন নিয়ে, ঠিক ওই রকম রেপার্টরিতে কেন্টসের 15 নম্বর পৃষ্ঠায় একটা রুব্রিক্স আছে, আমার মনে পড়ছে, কনফিউশন ইনটক্সিকেটেড অ্যাজ আফটার বিং বলে একটা রুব্রিক্স আছে, দেখে নেবেন, দেখবেন ব্রায়োনিয়া দেওয়া আছে। আবার এরা খুব ভীরু প্রকৃতির, এরা খুব ভীরু প্রকৃতির, লাজুক প্রকৃতির। কোনো দ্বন্দ্ব, কোনো খারাপ, এগুলো তারা পছন্দ করে না। কি যেন বকছে একা একাই, ঘুম থেকে ওঠার পর থেকেই সে মুখে বিড়বিড় করে বলতেই থাকবে, আমি প্রচুর ব্যস্ত, আমি প্রচুর ব্যস্ত। কিন্তু কি নিয়ে ব্যস্ত, এই ব্রায়োনিয়ার মধ্যে খুঁজে পাওয়াটা অত্যন্ত দুষ্কর। কিন্তু সে ব্যস্ত। বিভিন্ন ধরনের কাজ ব্রায়োনিয়া করবে সত্য, কিন্তু কোনো কাজে সফলতা তার আসবে না। সে সফলতা পেতে কোথায় তার প্রবলেম হচ্ছে ওটাকে খুঁজবে সত্য, ওখান থেকে রিকভার করার চেষ্টা করবে সত্য, কিন্তু তার বিজিনেস আর রেস্টলেসনেসের কারণে তার সেগুলো কিছুই হবে না। সে রিকভার করতে পারবে না। সে আবারও নিজেকে স্থির করে চুপ করে, যেমন তার ফিজিক্যালি চুপ করলে আরাম হয়, ঠিক মেন্টালিও সে চুপ করে স্থির হয়ে আবারও ভাববে সত্য, কিন্তু পারবে না। ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্রায়োনিয়া 10M পাবে। ব্রায়োনিয়া 10M পাবে, ততক্ষণ পর্যন্ত এ ঠিক হবে না। এর মনের মধ্যে সবসময়
এই ভয় বইতে থাকে, আমি গরিব হয়ে যাচ্ছি, আমি দরিদ্র হয়ে যাচ্ছি, আমি ফকির হয়ে যাচ্ছি। সে সবসময় নিজেকে আড়াল করে চলবে, ঠিক ওই হিপারের হায়োসেমাসের মতো। আপনি তাকে কিছু দেবেন, সে খাবে না। তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, এর মধ্যে হয়তো কিছু মেশানো আছে, এ সব আমার থেকে নিয়ে নিবে, এজন্য এত আদিক্ষেতা দেখাইতে আসছে। বাড়িতে ভালো লাগে না, বউ বাচ্চা ভালো লাগে না, সবসময় বাড়ি থেকে বাইরে চলে যেতে ইচ্ছা করে। হোম ডিজায়ার টু গো। কোথায় যাবেন আমি জানি না, কিন্তু আমি চলে যাব। ব্যাগ গুছিয়ে নিচ্ছে, প্রচণ্ড রকম তাড়াহুড়ো করছে, কিন্তু কোথায় যাবেন আমি নিজেও জানি না। এরা অত্যন্ত অধৈর্যশীল, এরা অত্যন্ত রাগী, এরা অত্যন্ত খিটখিটে মেজাজের। আবার এদের মুড সুইং হয়ে ওই যে ক্যাপ্রিসিয়াসনেস যেহেতু বলেছি, কখনো আবার গুমড়ো মুখ হয়ে বসে আছে। তারা সবসময় ভাবতে থাকবে এরপর থেকে তাকে যেন সবাই অ্যাভয়েড করে চলছে। সে সবসময় চায় সে শান্ত হবে, সে একটু স্থির হবে, কিন্তু তাকে হতে দেয় না, কারণ সে ব্রায়ানিয়া 10M পায়নি। ব্রায়ানিয়া 10M পায়নি, পেলে সে শান্ত হয়ে যাবে। বড্ড বড় একটা মেন্টাল সিমটমস আছে, কাশির আগে কাশি হবে, কাশি যেন না হয় সে ভয়ে সে কাঁদতে থাকে। উইপিং কাফিং বিফর। কেন? কাশলেই তার বুকের মধ্যে মনে হয় যেন সুই ফোটাচ্ছে, ছিঁড়ে ফেলছে। সজোরে চাপ দিতে হয়, চাপ দিয়ে সেই কাশিটাকে তাকে আটকাতে হয়। এই কয়েকটা ব্রায়ানিয়ার মেন্টাল সিমটমস আমার মতোই মুখস্থ রাখতে হবে, তোতা পাখির মতন। এইভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ একের পর এক, হয়তো দুই একটা এদিক ওদিক চলে যেতে পারে, ওইটার জন্য আমরা রেপার্টরির হেল্প নেব। বাট আমি যেভাবে একটার পর একটা মিলিয়ে বলে দিলাম, এভাবে ঠিক মিলিয়ে আপনারা কি করবেন মনে রাখবেন। ব্রায়ানিয়া প্রেসক্রিপশন করতে কোনো জায়গায় আটকাবে না মেন্টাল সিমটমস রিলেটেড। সেকেন্ড, মাথার গল্প বলি। কনস্টিপেশনের জন্য মাথার যে কোনো সমস্যা, পায়খানা করলেই ওটা ভালো হয়ে যায়। পেইন ইন দ্য ফরহেড, মাথার যে গন্ডগোল, সমস্ত মাথায় থাকলেও বেশি গন্ডগোলটা মনে হয়, কষ্টটা মনে হয় কপালের দিকে। রাত হলে খারাপ লাগে, ঘুমিয়েও ক্লিয়ার হয় না, ভোরের দিকটায় ঠান্ডা আবহাওয়ায় কষ্টটা আরো বাড়ে। কিন্তু যেই প্রকৃতির ডাকে পেটটা ক্লিয়ার হয়েছে, কিছুটা আরাম বোধ হয়েছে, ওকে লাগান ব্রায়ানিয়া 202 বার করে 5-7 দিন। ও বেটা ভালো হবে না মানে? ও সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। মোস্ট কমন ইউজ অফ ব্রায়ানিয়া in our hands in clinic, সব থেকে বেশি আমাদের ক্লিনিক্যালে কমনলি আমরা ইউজ করি যেটার জন্য, সেটা হলো কাশি। ব্রায়ানিয়া কাশির জন্য খুব ভালো কাজ করে, মারাত্মক ভালো কাজ করে। ঠান্ডা খাবার, ঠান্ডা পানি, যেগুলো অ্যাসেনশিয়ালিটিতে বললাম, আইসক্রিম হোক, কোল্ড ফুডস হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, সেগুলা খেয়ে কাশি শুরু হয়। কাশি শুরু হয়েছে, সামান্য একটু বাতাস পেলেই বাস, ওরে সুবহান আল্লাহ, ফ্যান বন্ধ কর, আমাকে মেরে ফেলে দিবি নাকি। ও কাশি উঠবে তো 5 মিনিট পরে ও আগেই বুক 2 হাত দিয়ে চেপে ধরছে ফ্যান চালানা দেখে। ওর কাশির ভাব দেখে মনে হচ্ছে বুক থেকে বহু কিছু বেরোবে, কিন্তু সামান্য একটু লালার মতন কিছু বেরিয়েছে, আর কিচ্ছু বের হয়নি। কাফ, ট্রাই with little
অর নো এক্সপেক্টোরিয়েশন, সামান্য একটু অথবা কোনো কাশি কফ না উঠতে পারে, কিন্তু রুগী বলবে ডাক্তারবাবু আমার বুকের মধ্যে সেলাই করা ব্যথা হচ্ছে, দেয়ার ইজ এ স্টিচিং পেন ইন চেস্ট ওয়াইল কাফিং অ্যান্ড সো পেশেন্ট মাস্ট সাপোর্ট চেস্ট টু অ্যাগ্রাভেট বাই পেইন। তার বুককে প্রোটেক্ট করছে, চাপ দিচ্ছে, ধরছে, কেন? ওই যে কাশতে লাগলেই সেলাই করার মতো ব্যথা হবে, ছিঁড়ে ফেলার মতো ব্যথা হতে পারে, হবে, এই কারণ। শুষ্ক কাশি, কাশতে কাশতে শ্বাসকষ্টের মতো হয়ে যাচ্ছে, বমি বমি ভাব চলে আসতেছে, কখনো কখনো উকি দিয়ে বমি করতেও পারে রুগী, কিন্তু কাশি কিছুতে যাচ্ছে না। গরম ঘরে যেই যাচ্ছে কাশিটা আরাম পাচ্ছে, বাড়ছে, জোরে শ্বাস নিচ্ছে, বাড়ছে। আমরা ব্রায়োনিয়া 30 to 100 1M স্টেপ বাই স্টেপ ব্যবহার করব, কাশির জম্মের মতো রোগীর থেকে পালাবে। উপদেশ দেওয়া ঠিক না, তারপরেও এখানে সিনিয়র ডাক্তারদের পাশাপাশি যেহেতু অনেক ছাত্র, অনেক ছাত্রী, অনেক নতুন ডাক্তার, সবে পাশ করা, অনেকেই আমার এই ভিডিও শুনবেন, তাই বলছি আপনার নাম আপনার এলাকায় ফুটাতে হইলে এই কাশি, পাতলা পায়খানা আর জ্বর, এটাকে আগে ভালো করা আপনাকে শিখতে হবে। মরহুম আলাউদ্দিন স্যার বলতো যে জ্বরের চিকিৎসা জানে সে তো হোমিওপ্যাথি ডাক্তার হয়ে গেল, আর যে জানে না সে হোমিওপ্যাথি ডাক্তার হইতে পারেনি। নতুন হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য এটা একটা বড্ড চ্যালেঞ্জ, হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে কাশি, ডায়রিয়া এবং জ্বর ভালো করার, এটা বড্ড চ্যালেঞ্জ। একজন ডাক্তারের এখানেই সফলতা আসে, এখানেই তার নাম ছড়ায়। এই যে আমরা কাশির জন্য যে ব্রায়োনিয়াকে বলছি, এর খুব কাছাকাছি আমরা দেখব ন্যাট্টাম সাল্প অবস্থান করছে, এর খুব কাছাকাছি আমরা ন্যাট্টাম সাল্পকে পাব। এরও কাশির সময় বুকে ব্যথা আছে, পেইন আছে, স্টিচিং পেইনটা আমরা ন্যাট্টাম সাল্পে পাবো না, কিন্তু পেশেন্ট ফুললি তার চেস্টকে হোল্ড করে রাখবে ওয়াইল কাফিং, কাশির সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রায়োনিয়ার কাশিতে এক্সপেক্টোরিয়েশন কিছু আসতেছে না, কিন্তু মনে হচ্ছে অনেক আছে, ছিটাফোটা একটু আসলেও অনেক স্মল, কম, কিন্তু ন্যাট্টাম সাল্পে যেটা পাবো সেটা হলো পুরু, মোটা, থিক, রুপি অ্যান্ড গ্রিনিশ, সবুজ, মোটা, মুখ থেকে পড়বে না, লাইক ক্যালিকার্বের মতোই, কিন্তু তাদের হলুদ আর এর হলো সবুজ উঠে আসবে। এই হলো ব্রায়োনিয়া এবং ন্যাট্টাম সাল্পের কাশির মধ্যে পার্থক্য। এই কাশির জন্য অ্যাকোনাইটকে আমরা হর হামেশায় আমাদের চেম্বারে ব্যবহার করি। ঠান্ডা বাতাসের সংস্পর্শে যাওয়ার কারণেই সাডেনলি এমন তীব্রতায়, এমন ভায়োলেন্স অবস্থায় চলে গেছে, রোগী মরবে মরবে ভাব, শ্বাস নিয়ে কোল পাচ্ছে না। প্রস্ট্রেশন টেন্ডেন্সি যদি না আসে তাইলে অ্যাকোনাইট, আর যদি চলে আসে তাহলে আর্সেনিক। খুব সহজেই এই কাশিকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মৃত্যুর ভয়, পেশেন্ট বিকাম রেস্টলেস অ্যান্ড ফেয়ার, ডেট যদি আমরা পাই তাহলে আমরা আর্সেনিককেই চিন্তা করব। যখনই রোগী স্বাভাবিক অবস্থায় চলে আসবে আমরা তখন ব্রায়োনিয়াকে দিয়ে দেব, বাকি কাজটা ব্রায়োনিয়া কি সম্পন্ন করে দেবে। কাশির জন্য এ জগতের যত ঔষধ আছে, জগৎ বিখ্যাত হোমিওপ্যাথি ঔষধের নাম হলো ড্রসেরা, প্যারক্সিমাল কাফ, হুপিং কাফ। যখন কোনো ঔষধ দিয়ে কাশিকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না, কথা শুনবে না, ওই সিচুয়েশনটাই হলো ড্রসেরা। কখনো কখনো এতে বমি পর্যন্ত রোগী করে ফেলে। রোগী কথা বলতে যাক ব্রায়োনিয়ার মতো, রোগী লেইং ডাউন শুয়ে যাক,
রুগী খেতে যাক, রুগী হাসতে যাক, রুগী পানি খেতে যাক, যাই করুক, রুগীর কাশি শুরু হয়ে যায়, কাশি শুরু হয়ে যায়। পর্যবেক্ষণ করে করে, অবজারভেশন করে করে ড্রসেরা প্রেসক্রিপশন করবেন। আমি বহু রুগীকে এরকম চেম্বারে সুস্থতা উপশম আনিয়ে বাড়ি দিয়ে পাঠিয়েছি। রুগী যেই তার কষ্টগুলো বলা শুরু করছে, সেই তার কাশি স্টার্ট হয়ে যাচ্ছে। বড্ড মুশকিলের বিষয়। তো তুমি এত কাশতে থাকলে আমি শুনবো কি করে তোমার কষ্ট? আরে ডাক্তারবাবু আপনি রাখেন, হোমিওপ্যাথি পড়েননি মিয়া। কথা বলতে লাগলে কাশি শুরু হচ্ছে। আজ 3 মাস ধরে কাশিতে ভুগছে। আগের ডাক্তারবাবু স্টিকটা, রিউম্যাক্স, বায়োনিয়া সব শেষ। আপনার হাতের জায়গাটায় ফাঁকা আছে ড্রসেরার জন্য, দেন নামটা কামিয়ে নেন। রিউম্যাক্স কাশির জন্য বেশ ভালো ওষুধ। 3 গুঁতো দিয়ে কাশি, তো রিউম্যাক্স না দিয়ে আমি ড্রসেরা দেবো কেন? অ্যাগ্রাভেশন বাই কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে বাইরে যাচ্ছেন, মনে হচ্ছে সুরসুর করে কি জানি নাক দিয়ে ঢুকে গেল। কাপড় পরছেন, কি যেন নাকের মধ্যে ঢুকে গেল। ঠান্ডা বাতাস সামান্য আপনার নাকে লেগেছে, আপনার কাশি, ওরে সুবহানাল্লাহ কোন পর্যায়ে গেছে। এখন ওই ঠান্ডাকে গরম করার জন্য ওই স্কুলে কলেজে চেম্বারে যাওয়া বাদ দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে আপনাকে শুইতে হচ্ছে, গরম হইলে একটু আরাম পাবো। ঠিক আছে, চেম্বারে গিয়ে নিজেও খেয়ে নেবেন, এইরকম সিমটমসে রুগীকেও রিউম্যাক্স দিয়ে দিবেন। হুপিং কাশির জন্য এই সিচুয়েশনে রিউম্যাক্স মস্ত বড় একটা অস্ত্র, মস্ত বড় একটা অস্ত্র, মনে রাখতে হবে। দেখেন, হোমিওপ্যাথি এমন একটি বিজ্ঞান যেখানে সৌন্দর্য শেখায় এবং অনেকগুলো কম্প্রিহেন্সিভ প্রিন্সিপালের ওপরে ভিত্তি করে চলে। ফলে আমাদের ছাত্রছাত্রীদের কাছে এটা অত্যন্ত কঠিন হয়ে যায়, যেটা আপনাদের কাছেও। আমি ওই জিনিসগুলোকে ক্লিনিক্যালি ব্যবহার করে করে সহজ করার চেষ্টা করতেছি। আমার কথায় মাইন্ড করবেন না। আপনিও যদি জটিল এবং কঠিন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি আমার সঙ্গে কখনোই একমত প্রকাশ করবেন না। আপনি যুক্তি, তার উপরে যুক্তি, তার উপরে যুক্তি দিয়ে এই জিনিসটাকে সারা জীবন কঠিনই বানিয়ে ফেলবেন। দিয়ে এই কঠিন করতে করতে আজ হোমিওপ্যাথির কোনো ইমপ্রুভমেন্ট নেই, বরং ডিমোশনের দিকে যাচ্ছে। শুধু কেন? এই যে কম্প্রিহেন্সিভ প্রিন্সিপালের জন্য। আমি 100 বার স্বীকার করব, হোমিওপ্যাথি একটা বিজ্ঞান এবং এখানে অনেক সৌন্দর্য আছে। ওই সৌন্দর্যটা আমরা যদি একটু শেখানোর কাজে লাগাই, টিচিংয়ের কাজে লাগাই, ওই কঠিন নীতিগুলোকে আমরা যদি একটু সহজ করে দিই, তাহলেই তো সহজভাবে হোমিওপ্যাথি শিখতে পারবো। আমি আপনাদের কাছেও রিকোয়েস্ট করব, এই হোমিওপ্যাথিটাকে সহজ করেন। যারা যুক্তি দিয়ে আমাকেও দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকেও বলবো, প্লিজ লেট আস অল মার্কস হোমিওপ্যাথি দিস সিম্পল। সহজ করে তুলি, সহজ করে বলার চেষ্টা করি। স্পঞ্জিয়া দারুণ কাশির একটা ওষুধ, কোনো সন্দেহ নেই। এটা সেই কাশি, এটা সেই কাশি, এই কাশির জন্য খুব দরকার, যেখানে শুরুটাই হবে ড্রাই অ্যাজ হর্ন, শুষ্ক শুষ্ক, একবারে আটকাবে, হ্যাং করে উঠবে। আপনি এমন চেষ্টা করতেছেন যে একটু, ওই যে ব্রায়োনিয়াতে বললাম স্মল এক্সপেক্টোরিয়েশন, একটু আসে, কিন্তু এতে আপনি যতই চেষ্টা করেন না কেন, একটু কাশি আপনি তুলতে পারবেন না। নো এক্সপেক্টোরিয়েশন ইভেন অন ফুল এফর্টস। সম্পূর্ণ চেষ্টা করার পরেও কোনো ধরনের কফ আপনি উঠায় আনতে পারবেন না। আর যেখানেই পারবেন না, ওখানেই স্পঞ্জিয়াকে দেবেন। যেখানেই কাশিকে উঠিয়ে আনতে পারবেন না, সেখানেই স্পঞ্জিয়াকে
প্রেসক্রাইব করবেন। রাত্রেবেলা শুলে বাড়ে, কথা বলার সময় বাড়ে, খাওয়ার সময় বাড়ে, পান খাওয়ার পরে বাড়ে, মিষ্টি খেলে আরও বাড়ে, ইটিং ড্রিঙ্কস অ্যান্ড ইটিং সুইটস সেখানেও বাড়ছে। গরম খাবার খেলে, গরম জিনিস নিলে সব ভালো হয়ে যায়। সব কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আমি সহজ করছি। আমার এই কথাগুলোকে খালি যদি আলাদা করে নোট করতে পারেন, বন্দুকের গুলি মিস হবে তো একটা কেস মিস হবে না, একটা কেস মিস হবে না। অ্যান্টিম টার্ট আমার হাতের খুব দামি একটা ওষুধ। এমন কাশি, রুগীর সব ছিঁড়ে ছুটতে চলে যাবে। রুগীর ঘড়ঘড়ানি এমন অবস্থায় যে যদি উঠে তো সব ক্লিয়ার হয়ে যাবে। বুকের মধ্যে প্রচন্ড রকমের গ্রেট রেটলিং সাউন্ড পাবো আমরা, কিন্তু ছাতার মাথা কিছু নেই, ঘর 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 করতেছে। এই যেখানেই গ্রেট রেটলিং ইন চেস্ট আমরা থেটিস্কোপ দিয়ে পাবো, সেখানেই আমরা অ্যান্টিম টার্টকে চিন্তা করব। সেখানেই আমরা অ্যান্টিম টার্টকে চিন্তা করব। আমরা এলিয়াম সিপাকেও ব্যবহার করতে পারি। আমরা ব্রায়োনিয়াতে পড়ে আসলাম বুকে ব্যথা, ন্যাট্টাম সালফে পড়ে আসলাম বুকে ব্যথা, ড্রসেরা সহ স্পঞ্জিয়া সহ ওই ধারসেরই কিছু কিছু আমরা পেয়ে আসলাম। কিন্তু এলিয়াম সেপার বেলায় আমরা পেইন পাবো হলো গলাতে, খুব গলায় ব্যথা পাবো। এলিয়াম সিপার রুগীরা বুক চেপে ধরবে না, এরা গলা চেপে ধরবে। আপনি একজন হোমিওপ্যাথ, আপনার মাস্ট ডেভেলপ করতে হবে, মাস্ট ডেভেলপ এ ভেরি শার্প অবজারভেশন। আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণের ক্ষমতা তৈরি করতে হবে। আপনি যদি কখনো দেখেন রুগী কাশির সময় তার গলাটা চেপে ধরল, আপনি ওয়েল সিলেক্টেড যা থাকে থাক, আপনি তাক আগে এলিয়াম সেপা দেন। সিমটমসের থেকেও অবজারভেশনের দাম বেশি, কাজে লাগান। এভাবে যদি আমরা বলতে থাকি, আরো বহু ঔষধ নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এই রিলেটেড ঔষধগুলো পড়ে নেবেন। এবার আসি কনস্টিপেশনের গল্প নিয়ে। কিছু কিছু রুগী আমাদের কাছে আসে, তারা খুব স্পষ্ট অভিযোগ করে, ডাক্তারবাবু এত ওষুধ খেলাম, পায়খানাটা ক্লিয়ার কোনোভাবেই হলো না। এটা কি আমার সাধারণ বিষয়? এরকমই কনস্টিপেশনটা কি? আপনার পায়খানা ডায়রিয়ার মতো হোক, আপনার পায়খানা সফট হোক, থিন হোক, হার্ড হোক, যা খুশি হোক, আপনি পায়খানা করার পরে যদি আপনার মনের স্যাটিসফ্যাকশন না আসে, তাইলেই বুঝতে হবে আপনি কনস্টিপেশনে ভুগতেছেন। আপনি কনস্টিপেশনে ভুগতেছেন। রুগীরা বলবে আমি পায়খানা করতেছি, মনে হচ্ছে আমার মলটা আমার মলদ্বারের সঙ্গে কিছুটা লেগে থাকে। যখন আমি পরিষ্কার করি, টিস্যু নিই, পানি খরচ করি, তখন হাত দিলে মনে হয় এগুলা সুরসুর করে বেরিয়ে আসতেছে বা বেরিয়ে আসেও। কেউ কেউ এবার বলবে, জানেন তো আমি বড় হয়েই দেখছি আমার 2 দিন 3 দিন পর পর পায়খানা হয়। তারা কোষ্ঠকাঠিন্য মানে কি এটাই জানেন। তাদেরকে আগে শেখান, আগে পড়ান যে কোষ্ঠকাঠিন্য কাকে। কোনো কারণ ছাড়া 1 দিন বা 2 দিন অতিবাহিত হলো, কোনো কারণ ছাড়া 1 দিন 2 দিন অতিবাহিত হলো, বা প্রতিদিনই হচ্ছে, ক্লিয়ার হলো না, পায়খানাটা শক্ত বা নরম হতে পারে, কিন্তু বের করার জন্য প্রচন্ড কোদ দিতে হতো। আপনি আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করলেন, তারপরেও পায়খানা করার জন্য 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 10 মিনিট, আপনার বাসা বাড়িতে যদি একটা বাথরুম হয় তো আপনাকে ওই ভোর 3টায় উঠতে হয়, কারণ সকালবেলা আরো বাকিগুলো যাবে। ওই রুগী প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি খাচ্ছে, তারপরেও হচ্ছে না। তখন আমরা তাকে কনস্টিপেশন। এখন এগুলা সব আছে,
রুগীর একটা হ্যাবিট হলো রাত্রেবেলা শুয়ে গজবের মোবাইল চাপা। আমি আমার কথাই বলি, আপনি রাত 10টায় শুয়ে সকাল 6টায় উঠার পরে যদি আপনার পায়খানা ঠিকঠাক হয়ে যায়, ওটা কোনো সমস্যা। কিন্তু আপনি রাত 10টায় শুয়ে রাত 3টা অবধি মোবাইল চেপে সকালবেলা পায়খানা না হয়ে ওর জন্য গ্যাসের ওষুধ খান, ইনো খান, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খান, অ্যাভোলাক খান, খায়া পায়খানা করেন, ওটা আপনার জন্য ক্ষতি। এবং ওইটাকে আমি আবার কনস্টিপেশন বলবো না, কারণ আপনি ঠিকমতো ঘুমাননি। আপনি ফাইবারযুক্ত খাবার খান না, আপনি সব স্পাইসি অ্যান্ড ফ্যাটি ফুড খান, মশলাদার চর্বিযুক্ত খাবার খান। আপনি সারাদিনে 4 লিটার 5 লিটার পানি খান না, আপনার পায়খানা শক্ত, আপনি আমার কাছে চিকিৎসা নিতে আসছেন, আমি বলবো আপনার কোষ্ঠকাঠিন্য নাই, আপনি হইলে আগে পানি খান, আপনি ফাইবারযুক্ত খাবার খান। এইভাবে রুগীকে কনস্টিপেশন কি, কেন হয়, এই জিনিসগুলাকে আপনাকে শেখাইতে হবে। এভাবে যদি হয়ে যায় তাহলে ব্রায়োনিয়াকে অ্যাবিউজ দরকার, কোনো ওষুধ নাই। কোষ্ঠকাঠিন্যর জন্য অনেক ওষুধ আছে, অনেকগুলো ওষুধ আছে, কিন্তু কোষ্ঠকাঠিন্যর জন্য যতগুলো ওষুধ আছে সবার আগে এই ব্রায়োনিয়াকেই চিন্তা করি। পায়খানা খুব শক্ত, প্রায় যেন ইটের মতন পোড়া, পেশেন্টের মধ্যে কোনো ধরনের আর্জ নাই, এটা কিন্তু শর্ত। 2 দিন 3 দিন পার হয়ে যাওয়ার পরেও পেশেন্টের মধ্যে কোনো কি নাই, পায়খানা করার তাগিদ নাই। রোগীর মধ্যে যদি পিপাসা থাকে কিন্তু তার পানি খেতে ভালো লাগে না, আমি যদি পাই তাহলে আমি সবসময় এই ক্ষেত্রে ব্রায়োনিয়াকে খুব ভালো। ব্রায়োনিয়া দিয়ে যদি না হয়, ব্রায়োনিয়ার এই 3টা সিমটমস যদি আমি ক্লিয়ারলি রোগীর জন্য না পাই, তাহলে অ্যালুমিনা বলে একটা ওষুধ আছে, সিমটমস পাই আর না পাই, এটাকে ব্যবহার করতে একটুকু ভুল। পায়খানা নরম কিন্তু মলদ্বার থেকে সহজে ছাড়তেছে না, এখানেও আপনি পেতে পারেন পায়খানা নরম কিন্তু পায়খানার কোনো চাপ আসতেছে না, বলতে পারেন পায়খানাটা বের করার জন্য কোনো অ্যাবিলিটি তার মলদ্বারে নাই, অ্যানাসে নেই। গ্রেট স্ট্রিঙ্গি টুল লাইক গ্রেট স্ট্রিঙ্গি, যেখানেই এই গ্রেট স্ট্রিঙ্গিটা পাবো সেখানে আমরা অ্যালুমিনা। বাচ্চাদেরকে কৃত্রিম খাবার খাওয়ানোর ফলে যদি বাচ্চাদের কনস্টিপেশন দেখা দেয়, আল্লাহর রস্তে দিনে 3 বার করে ব্রায়োনিয়া 30 প্রেসক্রিপশন করেন, আর হাগা ক্লিয়ার হবেই। কমপ্লেন্টস কনস্টিপেশন ফ্রম আর্টিফিশিয়াল ফুডস, প্রেসক্রাইব ব্রায়োনিয়া করেন, রেজাল্ট আমাকে জানাবেন। এখন এই পায়খানা কষার কারণে আপনার লাম্বার স্যাক্রাল রিজন দিয়ে ব্যথা শুরু হয়ে গেল, এখন ব্রায়োনিয়াকেও ভুলে যান, অ্যালুমিনাকেও ভুলে যান, যেহেতু লাম্বো স্যাক্রাল রে পেন শুরু হয়ে গেছে, সিভিয়ার পেন হচ্ছে, এবার স্কিউলার হিপকে, এখন আর ওই অ্যালুমিনা আর ব্রায়োনিয়াকে দেওয়ার দরকার, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। ক্যালকেরিয়া ধার্সের রোগীদের যদি পায়খানার প্রথম অংশটা শক্ত হয়, আপনি ক্যালকেরিয়া দিবেন, কিন্তু শর্ত থাকা চাই, হাগা যত কঠিন হয় ক্যালকেরিয়ার রোগীর তত মনে আনন্দ লাগে। পায়খানা যত শক্ত হয় ক্যালকেরিয়ার রোগীর মনে তত কি লাগে, আনন্দ লাগে গো, আনন্দ। প্যারালাইটিক কন্ডিশন, আগে হেমোরয়েড ছিল, এক বা একাধিক কেটেছে চিরেছে, আজ প্যারালাইজড হয়ে গেছে। আমরা আগে কোষ্ঠিকামকে চিনি, তার পায়খানা কষা বের হচ্ছে না, কিন্তু রাত্রেবেলা বিছনা ভিজাইতে একদম ভুল করে না, ওকেও কোষ্ঠিকাম দেন। তার সঙ্গে কোলোফাইলামকেও চিন্তা করে রাখতে পারেন, যদি মলদ্বারে ফিশার এবং পাইলস থাকে, স্পেশালি ইন ওমেন। সঙ্গে পেট ফাঁপাও পেতে পারেন, ব্যবহার করেন, দারুণ রেজাল্ট। এত সহজ কিছু চিন্তা করার পরেও যখন এই পায়খানা কষা কথা শোনেই না, সিভিয়ার কনস্টিপেশন, তখন দুটো ওষুধকে চিন্তা করি আমি,
এক হলো ব্ল্যাক ডেলফিনাম আর আরেকটা হলো সিফিলিনামের ক্ষেত্রে সিফিলিটিক ডায়াথেসিসটা লক্ষ্য করবেন, তাহলেই আনাপ। ব্ল্যাক ডেলফিনামের ক্ষেত্রেও সেটাই আমরা দেখতে পারি। এছাড়াও কনস্টিপেশনের জন্য লাইকোপোডিয়াম মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি। তবে একটা পিকিউলিয়ার সিমটমস জানবেন লাইকোপোডিয়ামের, আমি অজস্র রুগীকে দিয়েছি। রুগী বাড়িতে থাকলে কোনো সমস্যা হয় না, প্রতিদিন সকালবেলা প্রকৃতির ডাকে দৌড় মারে, কিন্তু যেই ট্র্যাভেল করেছে ওই পায়খানা কষা হয়ে গেছে। মানে ধরেন আজ আপনি রাজশাহী থেকে ঢাকা যাবেন, কাল ঢাকায় গিয়ে পায়খানা হবে না, ওকে আগে লাইকোপোডিয়াম দেন, তারপরে অন্য কথা শোনেন। ও চাই মিষ্টি খায় আর না খাক, ওই গরম শাক আর না শাক, আগে ওকে লাইকোপোডিয়াম দেন, কোনো কথা চলবে না প্লিজ। আমি যে উপসর্গগুলোর কথা বললাম, যে লক্ষণগুলোর কথা বললাম, আপনারা একটু এদিকে মনোযোগ দেন। যদি না দেন, লস অফ এভরি, প্রত্যেকটা কেসে আপনারা বিফল হবে। আমরা ম্যাগমিউরকে চিন্তা করতে পারি, পায়খানা শক্ত, বের করাও খুব কষ্ট, যে একটু বের হয়েছে আর অর্ধেক ভেঙে পড়ে গেল, অর্ধেকটা ভিতরে চলে গেল। আমরা সাইলেশিয়াকে চিন্তা করতে পারি, পয়সা কইতা কাইতা পেটে চাপ চুপ দিয়ে একটু বের করেছি, ভেঙে পড়ে যা, ও বাপ রে বাপ, আঠালো, ও না পড়ে আবার ভিতরে হড়াস করে চলে গেল। আমরা সাইলেশিয়া, তবে আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি শিওর হয়ে বলছি, আপনারা ওই সকল রুগীদেরকে 100% রেজাল্ট দিতে পারবেন কনস্টিপেশন বিফোর অ্যান্ড ডিউরিং মিনসেস। রুগীর পায়খানা কষা কখনোই ছিল না মাসিকের সময়, এবং মাসিকের আগেই পায়খানা কষা হয়ে যায়। নিশ্চিন্তে আমি ডিক্লেয়ার করছি, ওকে সাইলেশিয়া দেবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর্টিফিশিয়াল ফুডস ছাড়া বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের পায়খানা ক্লিয়ার হয় না, এই ক্ষেত্রে আমি সব সময় সালফারকে প্রেসক্রিপশন করি। জাদু মন্ত্রের মতো কাজ করে, জাদু মন্ত্রে কাজ করে। পায়খানা এমন কষা, বাচ্চা ভয়ে বসতে চায় না, পায়খানা এমন কষা, পাছাকে চেপে ধরে ওই বাচ্চা ওই পায়খানার ভাবটাকে দূর করার জন্য দৌড়োদৌড়ি করবে, তাও বেটা বেটি পায়খানা করতে চায় না। আরে বাপু, ওকে আগে সালফার দেন, এরপরে 7 দিন পরে ওর গল্প আমি শোন। সালফার খাওয়ানোর পর থেকে দিনে 3 বার করে দেবেন, ওই এমনি বেরিয়ে যাবে, হড়মড় করে বেরিয়ে, হয়টয় সব দূর হয়ে যাবে। হাসছেন দাঁত কিলকিল করে, এ জোকারি পড়া পিএইচডি করা মানুষ অব্দি শোনে। আপনাদের কাছে দাম আমার না থাকতে পারে, আমি আমার নিজস্ব স্টাইলে বলি, কারো কপি মাল, বই টুকে টুকে এভাবে পাতা উল্টিয়ে বলছি না, যা করি তাই বলছি। লাগান সালফার, দেখেন কাম হয় কিনা। আরো কয়েকটা ওষুধ যদি না বলি, তাহলে ব্রায়ানিয়া এবং কনস্টিপেশন নিয়ে যেহেতু ধরেছি, এটা সম্পূর্ণ হবে না। আমরা নাক্স ভূমিকাকেও পায়খানা কষার জন্য ব্যবহার করতে পারি। ফ্রিকুয়েন্ট আনসাকসেসফুল ডিজায়ার ইজ কল্ড নাক্স ভূমিকা। কি বলেছি? ফ্রিকুয়েন্ট আনসাকসেসফুল ডিজায়ার। চাপ আসছে, বারবার মনে হচ্ছে দৌড়বো, কিন্তু দৌড়ানি দিয়েও লাভ নেই। আরে বাপু, কাকে নাক্স ভূমিকা লাগান না, নাক্স ভূমিকা দেওয়ার পরে ও দৌড়লেই বেরিয়ে যাবে। একটা বাবু, এই করতে করতে আমার 2-3 দিন ঘুম নেই জানেন তো। ঠিক আছে, তোমাকে দি 200 প্রোটেন্সি পানির মধ্যে করে দিয়ে হাফ মোকা করে দিনে 3 বার খেতে দেন। পোটেন্সি নেই, নাক্স ভূমিকা মাদার দিয়ে দেন, কাজ হবে 100-তে 100। এবার আমার কথা শুনে রেডি হয়ে গেছেন, একদম দেবো আর কাজ হবে। কাজ হলো না, নাক্স দিয়ে কি হলো না? কাজ হলো না। আমি বলছি, কান পেতে শুনে রাখেন, খাতায় লিখে রাখেন, কোনো কনস্টিপেশন রোগীকে নাক্স ভূমিকা দিয়ে যদি কাজ না হয়, ওর ওষুধ হলো চেলিডোনিয়াম। When nax fail, I give chelidonium. Both potency and mother,
যেটাই দেন কোনো অসুবিধা নেই। আর যদি প্যাথোলজিক্যাল লিভারের কোনো পরিবর্তন থাকে তাহলে তো একবারে খাপে খাপ মিলে গেছে। অনেক কেসে আইডাস্টিস মাদার লাগে, তবে আমি হর হামেশাই ক্যাসক্যারা বলে একটা ওষুধ আছে, এই ওষুধকে ব্যবহার করি প্যালিয়েটিভ ফর্ম কনস্টিপেশন ভালো করার জন্য না, প্যালিয়েটিভ করার, এবং এটা মাদার টিংচারই ব্যবহার করি। 15 ফোঁটা করে, দিনে 2 বার করে, বাস। তবে 100% রেজাল্ট এতে পাবেন না, উপশম হবে, রেজাল্ট 100। ব্রায়ানিয়া কেন্দ্রিক এই কয়েকটা জিনিস ব্যবহার করতে, এভাবে যদি ব্যবহার করি আশা করি কোনো অসুবিধা হবে না। এই ব্রায়ানিয়া আপনি গ্যাস্ট্রিকে ব্যবহার করতে পারেন, সেম জিনিসগুলো থাকলে। টাইফয়েডে ব্যবহার করতে পারেন, টাইফাসে ব্যবহার করতে পারেন। শর্ত একটাই, মিউকাস মেমব্রেনস আর ড্রাই। জিহ্বা ঠোঁট এগুলা ফেটে চৌচির হয়ে যাবে, প্রস্রাব কালো দুর্গন্ধ হবে। লার্জ কোয়ান্টিটিতে প্রচুর পানি খাওয়ার ইচ্ছা থাকবে। রোগী ঘুমোতে পারবে না, কিন্তু ঘুম ঘুম ভাব হয়ে পড়ে থাকবে। রোগী কোনো নড়াচড়া করতে চায় না, সম্পূর্ণ রেস্ট। জ্বর আসলেই জ্বর ঠুটো বের হচ্ছে, ওকে ভিটামিন সি দিয়ে ব্রায়ানিয়া প্রেসক্রিপশন করবেন, তো জ্বর ঠুটো পালাতে বাধ্য। জ্বর ঠুটো পালাতে লিভারের কোনো গন্ডগোলের কারণে আপনি রোগীর স্কিনে দেখছেন কিছুটা হলুদ হয়ে আছে, ডান কাঁধে ব্যথা হচ্ছে, ব্যথাগুলো কম বেশি মুভ করতেছে, ব্যথা বাড়লে পানির পিপাসা বাড়তেছে, টেলিডোনিয়াম চিন্তা করার দরকার নাই, ব্রায়ানিয়া চিন্তা কর। আমি যে কয়েকটা পয়েন্ট ব্রায়ানিয়া কেন্দ্রিক বললাম, কয়েকটা পয়েন্টকে যদি আপনারা গ্রহণ করে থাকেন, যে কয়েকটা ক্লিনিক্যাল পয়েন্ট বলেছি, এই পয়েন্টগুলোতে 95% রেজাল্ট পাবেনই পাবেন, কোনো কথা। আজ এখানেই রাখছি, কথা হবে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট মেডিসিন পড়ব বিওফোরানা, দারুণ একটা মেডিসিন। আশা করি বিওফোরানার সহজ ব্যবহার আপনাদের শেয়ার করতে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।